সবাই ভালো আছো তো? আমি জাহাঙ্গীর আলম স্যার। তোমরা দেখছো আমার চ্যানেল জে সায়েন্স ক্লাস। তো ক্লাস 12-এর ছেলেরা তোমাদের জন্য বলছি, আগের লেসনটা তোমাদের কেমন লেগেছে? বায়ো সাভার্স ল, খুব ইম্পর্ট্যান্ট সূত্র। তোমরা নিশ্চয়ই ওটা দেখেছো এবং শিখেছো। খুব একটা কঠিন না, একটু মন দিয়ে পড়বে, মন দিয়ে দেখবে, সব শিখে যাবে। আজকে আমরা সেই লেসনটাই কন্টিনিউ করব। তার আগে একটা কথা বলি, দেখো লকডাউন আবার নতুন করে দেওয়া হলো। নিশ্চয়ই শুনেছো তোমরা সবাই যে সপ্তাহে দুদিন করে, মানে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি, সপ্তাহে দুদিন করে লকডাউন হচ্ছে, কমপ্লিট লকডাউন। সংক্রমণ তো মারাত্মক রকমভাবে পিকে উঠে গিয়েছে, কমার কোনো লক্ষণ নেই। এখন সরকার বাধ্য হয়ে আবার লকডাউন দিয়েছে। তো আজ যেটা শুনলাম, আগস্টে তো কোনো মতে স্কুল খুলবে না। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন থেকে একটা সম্ভাবনা, মানে সেটা কতদূর হবে বলা মুশকিল, যে একদিন পর পর নাকি স্কুল খোলা হবে। মুখ্যমন্ত্রীর মাথায় এসেছেন, আমাদের মুখ্যমন্ত্রীর মাথায় চিন্তাটা এসেছে। তো দেখা যাক কতটা, যদি প্রকোপ কমে করোনার, তাহলে হয়তো সেরকমভাবে হতে পারে একদিন পর পর স্কুল। একটা কথা উঠে এসেছে, কালকেই শুনলাম। তো দেখো ধীরে ধীরে সম্ভাবনা বাড়বে স্কুল খোলার, কতটা কি হয় দেখা যাক। আজকে লেসনে ফিরে আসি। যারা নতুন এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পুরোনো লেসনগুলো দেখার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, আর যারা নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটা টিপে দেবে, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে নতুন মানে যখন লেসন বেরোবে নোটিফিকেশান পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখে ফেলতে পারবে। তো আজকে লেসনে ফিরে আসি। আজকে যেটা পড়াবো, যে বায়ো সাভার্স ল আমি আগে লেসনে দিয়েছি, খুবই সুন্দর একটা সূত্র, তারই অ্যাপ্লিকেশান। তো দুটো অ্যাপ্লিকেশান মোটামুটি সিলেবাসে আছে। লম্বা সোজা তড়িতের পরিবাহী, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কীভাবে বের করা যায়, আর একটা বৃত্তাকার পরিবাহীর জন্য কীভাবে ম্যাগনেটিক ফিল্ড বায়ো সাভার্স ল দিয়ে বের করা যায়, সেটা আমরা দেখব। এবং যদি সময় থাকে, যদি বেশি লম্বা না হয়, তাহলে কিন্তু কয়েকটা অঙ্ক দেখবো, এই সূত্রের উপর ভিত্তি করে কয়েকটা অঙ্ক কিন্তু আমরা সমাধান করে দেবো। ঠিক আছে, তাহলে আমার চলো ক্লাসটা শুরু করে দিই। ওকে, আমাদের আজকে ক্লাস হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বায়ো সাভার্ট ল। তাহলে প্রয়োগ, বায়ো সাভার্ট সূত্রের প্রয়োগ। তো লং স্ট্রেট কন্ডাক্টর, একটা সোজা দীর্ঘ সোজা পরিবাহী তার রয়েছে। দেখো এখানে এ বি, হ্যাঁ এটা আরও লম্বা, ধরো এ বি একটা তার রয়েছে। সেই তারের জন্য এর আশেপাশে যে চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড হবে, তার ভ্যালুটা আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। তো কত একটা পয়েন্ট দিতে হবে, পি বি একটা বিন্দু, দেখো পি বিন্দু, এর আশেপাশে এ বি পরিবাহী তারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এর আশেপাশে পি একটা বিন্দু না হলো, ওই পি বিন্দুতে আমরা বার করব বি ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্রের মান। তো লম্ব দূরত্ব, দেখো লম্ব দূরত্ব পি থেকে এ বির উপর একটা লম্ব টানা হলো পিও। তাহলে পিও, এই যে এখান থেকে এটা লম্ব দূরত্ব হলো, লম্ব দূরত্ব হচ্ছে তোমার আর, দেখো আর ইউনিট মিটার, এসআই আমরা করবো তো আর মিটার। আর দূরত্ব রয়েছে পি, লম্ব দূরত্ব। এবং যে লম্বা কন্ডাক্টরের এন্ড পয়েন্ট ধরো এ বি, এটা ধরো অনেক লম্বা, এখানে এটাকে এন্ড পয়েন্ট ধরে নাও এ আর বি। তাহলে পি এ যোগ করে দাও আর পি বি যোগ করে দাও, তাহলে দেখো একটা এই যে লম্ব দূরত্বের সঙ্গে একটা কোণ উৎপন্ন হলো। তাহলে এদিকে লম্ব দূরত্ব থেকে এই রেখা পর্যন্ত θ1 একটা কোণ উৎপন্ন করেছে, আর এখান থেকে দেখো এই দিকে যাচ্ছি θ2 একটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এই যে পিও লম্ব দূরত্ব থেকে মানে ওপরের কোণটা θ2 এর জন্য তোমার যেতে হচ্ছে প্রবাহের দিকে, দেখো আর এদিকে প্রবাহ যাচ্ছে আয়, তাহলে আমি ওই দিকে ঘুরতে হচ্ছে, আর নিচের কোণটার জন্য থিটার জন্য উল্টো দিকে ঘুরতে হচ্ছে। তাহলে এই জন্য কোণটাকে একটা পজিটিভ আর একটা নেগেটিভ ধরতে হবে। তো তড়িৎ প্রবাহের দিকে যখন যাচ্ছি আমি, সেটাকে যদি θ2কে প্লাস ধরি, তাহলে তড়িৎ প্রবাহের বিপরীত দিকে আসার জন্য, এখান থেকে নিচের দিকে আসার জন্য, তড়িৎ প্রবাহ ওই দিকে হচ্ছে, আমরা নিচের দিকে আসছি θ1 মাপার জন্য, মানে পিও থেকে, তাহলে এটা মাইনাস হবে। তাহলে সেখানে এখানে দেখো মাইনাস লেখা আছে, θ2 প্লাস আর θ1 মাইনাস কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, তো এই যে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করবো আমরা, তোমার ওই যে বলেছিলাম যে ছোট স্মল ডিএল ধরে নেবো, পুরো লেন্থটা ধরো এল, পুরো লেন্থটা এল। হ্যাঁ, তো এল, তো এই পুরো লেন্থটাকে ডিএল ছোট ছোট ডিএল লেন্থে ভেঙে নেবো, দিয়ে প্রত্যেকটা ডিএল এর জন্য পি বিন্দুতে বি ম্যাগনেটিক ফিল্ডের মান কত বার করবো। বায়ো সাভার্ট মনে পড়ছে, μ/4 পার আই ডিএল সাইন থিটা পাই স্কয়ার, এই যে ডিএল,
তাহলে ছোট ছোট ডিএল এ ভাগ করে নিলাম। এখানে একটা ডিএল দেখানো হচ্ছে বড় করে তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো এই যে ওপি, এটা ওপি, এই অংশটা থেকে উপরের দিকটা একটু বড় করে দেখানো হয়েছে। দেখো ও বিন্দু থেকে এল ডিস্টেন্স দূরে, এই পর্যন্ত এল, হ্যাঁ, এল ডিস্টেন্স দূরে একটা ছোট ডিএল, এই যে ডিএল নিয়েছি, এই ডিএলটাকে বড় করে দেখানো হয়েছে। দেখো এই ডিএল এর জন্য পি বিন্দুতে প্রাবল্য বার করব। তাহলে একটা ডিএল এর জন্য আমি যদি বার করে নিতে পারি, তাহলে পুরো লেন্থের জন্য কত হবে সেটা সামেশন বা ইন্টিগ্রেশন করে আমরা পেয়ে যাব। ওকে, তাহলে প্রথমে একটা ডিএল এর জন্য কত হচ্ছে, এরকম অসংখ্য ডিএল 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 প্রত্যেকের জন্য সামেশন করে নেবো বা ইন্টিগ্রেশন করে নেবো। তাহলে টোটাল লেন্থের জন্য কত বি হবে পি বিন্দুতে সেটা পাওয়া যাবে। তাহলে দেখো ডিএলটা তোমার পি বিন্দুর সঙ্গে যুক্ত হয়ে যাবে, এক্স ডিস্টেন্স দূরে রয়েছে, আর এটা তো লম্ব দূরত্ব, আর এই ডিস্টেন্সটা রয়েছে। এবং এখানে দেখো এই যে এক্স ডিএল এর সঙ্গে পি এর যে দূরত্ব, সেটা তোমার তড়িৎ প্রবাহের অভিমুখের সঙ্গে, এটা তড়িৎ প্রবাহের অভিমুখ আই, তোমার আলফা কোণ উৎপন্ন করেছে, দেখেছো আলফা, এখানে তোমার আলফা কোণ উৎপন্ন করেছে এই কোণটা, আর এইটা কোণ উৎপন্ন করেছে বিটা। তাহলে আলফা প্লাস, এখানে বুঝতে পারছো আলফা প্লাস বিটা হচ্ছে তোমার 180 ডিগ্রি, এটা আলফা এটা বিটা। ওকে, এখানে আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো, এই যে বিটা কোণটা তোমার কত হয় বলতো, যে দেখো এই দিস এটা ত্রিভুজ, এটা তো 90 ডিগ্রি তাই না, তাহলে তোমার বিটা কত হবে 90, টোটাল তো 180, এটা 90 হয়ে গেল, তাহলে বিটা হবে 90 মাইনাস থিটা। বুঝতে পেরেছো, বিটা আর থিটা মিলে তোমার 90 হবে, তাহলে বিটা হচ্ছে 90 মাইনাস থিটা। এটা আমাদের লাগবে পরে বলে এখানে লিখে রাখলাম, লাগবে আমাদের পরে। তাহলে এবার ধরো বের করি স্মল ডিএল এর জন্য, ফর স্মল ডিএল বি ম্যাগনেটিক ফিল্ড, আমি একটু ইংলিশে লিখছি তোমাদের সুবিধা হবে, কোনো অসুবিধা, বাংলায় বলে দিচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড ডিবি কত হবে, ভেক্টর চিহ্ন দিচ্ছি না, শুধু মানটা বার করছি, ডিরেকশনটা আমরা পরে ধরবো। তো মিউ 0/4 পাই, বায়োসাভার্স ল থেকে পাই, মিউ 0/4 পাই আই, আই কারেন্ট যাচ্ছে, দেখো আই কারেন্ট যাচ্ছে এখান দিয়ে, আই কারেন্ট যাচ্ছে আই ডি এল, তাহলে সাইন আলফা, দেখো পি বিন্দুর সঙ্গে এক্স যে দূরত্ব সেটা কোণ উৎপন্ন করেছে তড়িৎ প্রবাহের সঙ্গে আলফা, আমাদের সূত্রে যেটা থিটা আছে, তাহলে এখানে হবে সাইন আলফা বাই আর স্কয়ার, কিন্তু এখানে আর তো নেই, এখানে আছে এক্স, তাই না, তাহলে এখানে এক্স স্কয়ার। বুঝতে পেরেছো, এইটা সমীকরণ নম্বর ধরো 1 দিলাম, 1, এটা সমীকরণ নম্বর 1। এখানে কিছু প্রতিস্থাপন করব আমরা, কিছু ভ্যালু, হ্যাঁ, এখানে যেমন ধরো ওই যে ডিএল বার করবো, ডিএল কিভাবে বার করবো, এল এই যে ত্রিভুজটার কথা, হ্যাঁ এই ত্রিভুজটার কথা চিন্তা করো, হ্যাঁ এই যে এল এর নিম্নবিন্দু, ডিএল এর নিম্নবিন্দু এখান থেকে ও এই ত্রিভুজ অনুযায়ী আমরা কি পাচ্ছি, ট্যান থিটা কত হবে, হ্যাঁ ট্যান থিটা, এখান থেকে কত ট্যান থিটা কত হবে দেখো তো, ট্যান থিটা এই চিত্র থেকে ট্যান থিটা কত পাই, এই চিত্র থেকে ট্যান থিটা কত পাই, ট্যান থিটা পারপেন্ডিকুলার বাই বেস এল বাই আর, তাই না, পারপেন্ডিকুলার বাই বেস এল বাই আর, অতএব এল কত হবে, এল হবে দেখো এল ইকুয়াল টু আর ট্যান থিটা, ঠিক আছে। তাহলে অতএব এটাকে ডিফারেন্সিয়েশন, নিশ্চয়ই এতদিন শিখে নিয়েছো, ডিফারেন্সিয়েশন করো, অবকলন করো, ডিফারেন্সিয়েশন, তাহলে ডেল্টা এল ইকুয়াল টু হবে, আরটা তো কনস্ট্যান্ট, ট্যান এর ডিফারেন্সিয়েশন ট্যান সেক স্কয়ার থিটা ডি থিটা, তাই না, ডিফারেন্সিয়েশন করলে এইটা হয়। আর কি হয়, অ্যান্ড আর কি হয়, আর তোমার আলফা প্লাস বিটা, দেখো এই যে ডিএল এর মানটা আমরা এখানে বসাবো, এই মানটা এখানে বসাবো, এটা ধরো ইকুয়েশন নাম্বার 2 ধরো। এখন এবার দেখো চিত্র থেকে ফ্রম ফিগার, হ্যাঁ ফ্রম ফিগার
চিত্র থেকে আমরা পাই, দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি পেয়েছি, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব আলফা কত হবে 180 মাইনাস বিটা, তাই না? 180 ডিগ্রি মাইনাস বিটা, 180 মাইনাস, এবার বিটা দেখো বিটা আছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কত হলো 180 মাইনাস 90 প্লাস থিটা, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা। অতএব সাইন আলফা, আমাদের সাইন আলফা লাগবে, তাহলে আমি এটাকে সাইন আলফা রাখবো, এখানে সাইন আলফা আছে, অতএব সাইন আলফা ইকুয়াল টু সাইন 90 প্লাস থিটা, আর সাইন 90 প্লাস থিটা মানে তোমরা জানো কস থিটা, তাই না? হ্যাঁ, এটা ইকুয়াল টু কস থিটা। অল সাইন ট্যান কস তোমরা এটা জানো, সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা। তাহলে এই একটা গেল, আমি এখানে ডিএল পেয়েছি, সাইন আলফা পেয়েছি, এটা ধরো এই সমীকরণ নাম্বার 3 দিয়ে দাও। ফ্রম ফিগার, আবার চিত্র থেকে, ফ্রম ফিগার চিত্র থেকে আমি পাই, আবার কি পাই দেখো, cos থিটা ইকুয়াল টু বি বাই, কালি ব্রাউন হেয়ার, বি বাই এইচ, তার মানে আর বাই এক্স, বুঝতে পেরেছো? আর বাই এক্স, এখানে থাকবে এক্স স্কোয়ার, আমাকে বার করতে হবে এক্স স্কোয়ার, তাহলে অতএব এক্স স্কোয়ার না এক্স ইকুয়াল টু, প্রথমে এক্স বের করে নাও, এক্স কত হবে, এক্স ইকুয়াল টু হচ্ছে আর বাই cos থিটা। অতএব এক্স স্কোয়ার কত হবে দেখো, আর স্কোয়ার বাই cos স্কোয়ার থিটা, হ্যাঁ, চিত্র থেকে। তাহলে এই মান, এটা বসিয়ে দাও, এটা হচ্ছে 4, সমীকরণ নাম্বার 4। অতএব 1 2 3 4, হ্যাঁ, ফ্রম 1 2 3 and 4, চারটে সমীকরণ আমরা একসঙ্গে করলে পাই ম্যাগনেটিক ফিল্ড ডিবি, ম্যাগনেটিক ফিল্ড স্মল লেন্থ ডিএল এর জন্য ম্যাগনেটিক ফিল্ড ডিবি আমরা পাই, এবং মিউ 0/4 পাই আই, ডিএল হচ্ছে এটা আর sec স্কয়ার থিটা ডি থিটা বাই, ডিএল হলো এটা সাইন আলফা হচ্ছে cos থিটা, নিচে এক্স স্কয়ার মানে আর স্কয়ার বাই cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা উপরে চলে গেল, cos স্কয়ার থিটা, তাহলে এটা কি হচ্ছে মিউ 0/4 পাই, একটা আর কেটে গেল, আই বাই আর, দেখো sec স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা কেটে যাচ্ছে, তাই না? কারণ এইটা 1/cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, এখানে তোমরা এটা লিখে নিতে পারো আগেই, হ্যাঁ, এটা হচ্ছে আর স্কয়ার বাই cos স্কয়ার থিটা হচ্ছে যে আর স্কয়ার sec স্কয়ার থিটা, যেহেতু 1/cos থিটা ইকুয়াল টু sec থিটা, যেহেতু 1/cos থিটা ইকুয়াল sec থিটা, 1/cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, তাহলে আর স্কয়ার sec স্কয়ার থিটা, তাহলে x স্কয়ারের জায়গাতে আর স্কয়ার আমরা এখানে এটা না বসিয়ে আমরা আর স্কয়ার sec স্কয়ার থিটা বসাতে পারি, তাই না? এভাবে বসালে হবে, তাহলে
সেক স্কয়ার থিটা কেটে যাচ্ছে, একটা আর কেটে যাচ্ছে, থাকছে cos থিটা d থিটা। এই ইকুয়েশনটাকে নাম দাও তোমার কত হয়েছে এই পর্যন্ত 1 2 3, এটাকে 4 নাম দাও, 4 তো হয়ে গেছে, 5 নাম দাও। এটাকে নাম দিয়েছিলাম আমরা 4, ঠিক আছে। তাহলে এই যে 5 ইকুয়েশন নাম্বারটা পাওয়া গেল, ডিবি, হ্যাঁ এটা ডিবি পাওয়া গেল, ডিবি এটা হচ্ছে স্মল লেন্থ, দেখো ডিএল এর জন্য, স্মল লেন্থ ডিএল এর জন্য। কিন্তু এবার যদি আমি পুরো পরিবাহীর জন্য এল লেন্থ যুক্ত টোটাল লেন্থ যদি এল হয় পুরো পরিবাহীর জন্য, এ থেকে বি এর জন্য পুরো পরিবাহীর জন্য কত হবে, হ্যাঁ অতএব এ বি লেন্থ এল টোটাল লেন্থ, তোমার মোট পি বিন্দুতে মোট ম্যাগনেটিক ফিল্ড কত হবে মোট। তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে বি কত হবে বলো তো, ইন্টিগ্রেশন, তাই না, বি হবে ইন্টিগ্রেশন ডিবি, যার ইন্টিগ্রেশন শিখে নিয়েছি নিশ্চয় এতদিনে, ইন্টিগ্রেশন ডিবি। তার মানে এটা আমি বসাও, ডিবি হচ্ছে μ0/4 পাই I/r cos থিটা d থিটা। এটা ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল পরিবাহীর জন্য পি বিন্দুতে বি কত হবে পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে তোমার μ0/4 পাই, এটা কনস্ট্যান্ট আনলে বেরিয়ে আসবে I/r ইন্টিগ্রেশন cos থিটা d থিটা। এবার এখানে তোমাকে একটা লিমিট অফ ইন্টিগ্রেশন দিতে হবে, হ্যাঁ ডেফিনাইট ইন্টিগ্রেশন, মানে কত দূর থেকে কত দূর। তাহলে এ থেকে দেখো এ থেকে বি পর্যন্ত, আর এখানে ভেরিয়েবল হচ্ছে থিটা, তাহলে তোমার লিমিট হবে -θ1, এই বিন্দুর জন্য -θ1 থেকে +θ2 পর্যন্ত। তাহলে লিমিট অফ ইন্টিগ্রেশনটা হবে তোমার -θ1 থেকে শুরু করে +θ2 পর্যন্ত, এটা হচ্ছে লিমিট অফ ইন্টিগ্রেশন। এই যে এই বিন্দুতে -θ1 আর এই বিন্দুতে এই যে +θ2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি μ0/4 পাই I/r ইন্টিগ্রেশন cos থিটা d থিটা মানে sin থিটা। হ্যাঁ ইন্টিগ্রেশন করে সূত্রগুলো মনে রাখতে হবে। এখানে যেমন cos থিটা বিভিন্ন রকম সূত্র আছে না, 1/cos থিটা, এগুলো sec থিটা, এগুলো মনে রাখতে হবে। তাহলে ইন্টিগ্রেশন cos থিটা হচ্ছে sin থিটা, কিছু সূত্র আছে ইন্টিগ্রেশনের সেটা মনে রাখবে, sin থিটা, এটা হচ্ছে sin থিটা। তাহলে sin থিটা এর লিমিট হচ্ছে থিটা -θ1 থেকে -θ2 পর্যন্ত, বুঝতে পেরেছো। এইবার এটা আমি ফিনিশ করে দিচ্ছি, উপরে চলে আসছে একটু, তার জন্য তোমার এইখানটা একটু মুছে দিলাম। এইবার নেক্সট আমরা এখান থেকে চলে আসছি এইখানটায়, অতএব বি কত হবে, বি টোটাল, বি পরিবাহীর জন্য বি হচ্ছে μ0/4 পাই I/r sin থিটা, দেখো লিমিট sin θ2 মাইনাস অফ -θ1, বুঝছো, লিমিট অফ ইন্টিগ্রেশন, তাই না। দেখো থিটা থেকে θ2 বসলো, sin θ2 মাইনাস, তাহলে -θ1 বসবে sin -θ1। তাহলে এখান থেকে পাচ্ছি b = μ0/4 পাই I/r sin θ2, এটা প্লাস হয়ে যাবে, তাই না, sin -θ1 মানে মাইনাস sin θ1,
তাহলে এটা হবে সাইন থিটা 1। এইসব জিনিসগুলো মনে রাখতে হবে, বুঝেছো? তাহলে এটা হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট। একটা লং স্ট্রেট কন্ডাক্টরের জন্য, লং স্ট্রেট কন্ডাক্টরের জন্য, ঋজুক পরিবাহের জন্য আর ডিস্টেন্স দূরে, এই যে আর, যেখানে আই কারেন্ট যাচ্ছে, যেখানে আই কারেন্ট যাচ্ছে এবং পরিবাহী থেকে আর ডিস্টেন্স দূরে পি বিন্দুতে তোমার চৌম্বক ক্ষেত্রর মান কতটা, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তার মান হচ্ছে μ0/4 ইন্টু আই বাই আর ইন্টু সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 1। বুঝতে পেরেছ? এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এবার কথা, এরপরে আমরা দেখব যে কতগুলো স্পেশাল কেস এই ব্যাপারটারই, এই যে রেজাল্ট আমরা পেলাম বিভিন্ন পজিশনে পি বিন্দুটার, যে পি বিন্দুটার বিভিন্ন পজিশনে এখানে যদি হয় বা এখানে হয় বা এই রেখার উপরে হয়, এই বি রেখার উপরে হয়, তাহলে কি হবে, বি এর মান কি হবে। ওকে, আমরা এখন দেখছি সেটা। হ্যাঁ দেখো স্টুডেন্টস, আমরা এবার কতগুলো স্পেশাল কেস দেখবো, মানে পি বিন্দুর বিভিন্ন অবস্থানে বি এর মানটা কত হবে। তার আগে বলে দিই, এখানে তোমার যে μ0/4 আই বাই আর সাইন থিটা 2 বাই সাইন থিটা, এটাকে তো এটা তো প্লাস, তাহলে এটাকে এভাবে আমরা লিখতে পারি সাইন থিটা 1টা তো আগে আসে, তারপরে তো 2 আসে, তাহলে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, এভাবে লিখলেও কোনো অসুবিধা নেই। এবারে স্পেশাল কেসেস, কিছু স্পেশাল কেসেস দেখো, when AB conductor is infinitely long, অসীম দূরত্ব, মানে অসীম ভাবে লম্বা। তো অসীম ভাবে লম্বা মানে যে এ বি তোমার একদম এই যে উপরের দিকেও অনেক দূর, নিচের দিকেও অনেক দূর। হ্যাঁ, ধরো এই নিচের দিকে ও বিন্দু, এই যে দেখতে পাচ্ছ ও বিন্দু, ও বিন্দু নিচের দিকে ধরো অনেক দূর পর্যন্ত, অনেক, এই যে এটা অনেক দূর পর্যন্ত, এটা এল ওয়ান ধরলাম, এই যা। আর উপরের দিকেও ধরো L2, তাহলে বোঝা গেল ও বিন্দু নিচের দিকে অনেক দূর পর্যন্ত দূরত্ব L1 আর উপরের দিকে L2। তাহলে এই, হ্যাঁ, এবং এই আর ডিস্টেন্সটা, অর্থাৎ লম্বভাবে দূরত্ব যেটা আর, সেটা যদি কম হয়, অর্থাৎ অসীম দৈর্ঘ্যের পরিবাহী খুব কাছে যদি হয়, তাহলে কি হবে, স্পেশাল কেস 1 কাছে, when তোমার আর far less than L1 and আর far less than L2, এই চিহ্নটা হচ্ছে far less than, অর্থাৎ আরটা পি বিন্দুটা পরিবাহীর খুব কাছে কিন্তু পরিবাহী অনেক লম্বা, এবং আর far less than L2, উপরের অংশের তুলনায় আরটা ছোট আর নিচের অংশের তুলনায় আরটা ছোট। তাই যদি হয় তাহলে দেন তোমার দেখো এই যে থিটা 1 হয়েছে, থিটা 1 যদি এদিকটা অনেক, মানে এ বিন্দুটা যদি অনেক নিচে চলে আসে, মানে লম্বা হয় যদি পরিবাহীটা, তাহলে দেখো থিটা 1 এর মান বেড়ে যাচ্ছে, থিটার মান বেড়ে গেল। দেখো এখানে যদি হয় এই বিন্দুটা এখানে যদি হয়, এখানে হয়, ক্রমশ দেখো যত দূর যাচ্ছে তোমার, তাহলে এই অ্যাঙ্গেলটা যাচ্ছে ক্রমশ কোথায়, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে থিটা 1 তোমার হয়ে যাচ্ছে প্রায় নিয়ারলি ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যান্ড থিটা 2 ও তাই একই রকম ভাবে, থিটা 2 যত উপরে যাবে তোমার দেখো থিটা, এই যে এই থিটা, এই মানটা বাড়বে, তাহলে থিটা 2 নিয়ারলি ইকুয়াল টু তোমার 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা অনেক অসীম দূরত্বের জন্য 90 ধরতে পারি, এটাকেও 90 ধরতে পারি অসীম দৈর্ঘ্যের পরিবাহীর জন্য। বুঝতে পেরেছো? তাহলে বি কত হবে, হ্যাঁ, যখন অসীম হয় নেভি কন্ডাক্টর ইনফাইনাইটলি লং, তখন কি হবে তোমার বি এর মান যাবে, দেখো μ0/4 আই আর সাইন থিটা 1
90 ডিগ্রি প্লাস সাইন থিটা টু 90 ডিগ্রি, কত হলো মিউ 0/4 পাই I বাই আর সাইন 90 ডিগ্রি 1, সাইন 90 ডিগ্রি 1, কত হলো মিউ 0/4 পাই I বাই আর ইন্টু 2, তার মানে মিউ 0/4 পাই 2I বাই আর। এটা হচ্ছে তোমার ফাইনাল বি। মনে রাখবা, অসীম দৈর্ঘ্য যদি পরিবাহী হয় তাহলে তার কাছাকাছি বিন্দুতে তোমার বি এর মান আর ডিস্টেন্স দূরে, কাছাকাছি বিন্দু আর ডিস্টেন্স দূরে তোমার, তার মধ্যে যদি আই কারেন্ট যায়, আই কারেন্ট যে কারেন্ট আই যায়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র যেটা সৃষ্টি হবে তার মান হচ্ছে মেজারবল ফোর ইন্টু 2I বাই আর। হ্যাঁ, 2I বাই আর, বুঝতে পেরেছো? এটা গেল অসীম ইনফাইনাইটলি লং কন্ডাক্টরের জন্য। কিন্তু যদি কন্ডাক্টর যদি সেমি ইনফাইনাইট হয়, হাফ অর্ধ তোমার অসীম, অর্ধ অসীম পরিবাহী যদি হয়, হ্যাঁ, স্পেশাল কেস 2, এটা হিসাব বুঝতে পেরেছো? এটা মুছে দিচ্ছি। অর্ধ অসীম মানে কি? সেমি ইনফাইনাইট ইজ সেমি ইনফাইনাইটলি লং। সেমি ইনফাইনাইটলি লং মানে তোমার দিস মিনস, ধরো যে কোনো একদিক এলন 0, অর্থাৎ ও বিন্দুর নিচের দিকে কিছু নেই। হ্যাঁ, ও বিন্দুর নিচের দিকে কিছু নেই, এটা মানেটা হচ্ছে এই বিন্দুটা এখানে, এটা এ বিন্দু, এ আর ও সেম বিন্দু, এলন 0, L2 অনেক লম্বা ইনফাইনাইট, উপরের দিকটা শুধু আছে, উপরের দিকটা শুধু আছে, এটা হলো সেমি ইনফাইনাইট, অর্থাৎ নিচে দিকে কিছু নেই, উপরের দিকটা অসীম। তাহলে এলন এদিকে কিছু নেই, তাহলে এলন যদি 0 হয় তাহলে তোমার থিটা 1 কত হবে? এখানে এদিকে থিটা 1 ছিল, সেটাও 0 হবে, আর থিটা 2 তোমার ইকুয়াল টু হবে 90, তাই না? সেমি ইনফাইনাইটের জন্য একই, উপরের দিকটা একই ব্যাপার। অতএব when a conductor is semi infinitely long, তোমার ম্যাগনেটিক ফিল্ড B হবে মিউ 0/4 পাই ইন্টু I বাই আর, দেখো সাইন থিটা 1 0 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি, বুঝতে পেরেছো? তাহলে কত হচ্ছে এটা? বি হচ্ছে মিউ 0/4 পাই I বাই আর 0 প্লাস 1 ইকুয়াল টু মিউ 0/4 পাই 0 প্লাস 1 বাই আর। হ্যাঁ, তাহলে বি দাঁড়াচ্ছে তোমার মিউ 0/4 পাই I বাই আর, বুঝতে পেরেছো? এটা মনে রাখবা। তাহলে সেমি ইনফাইনাইট অর্ধ অসীম পরিবাহীর জন্য তোমার নিয়ার আর ডিস্টেন্স দূরে যদি আই কারেন্ট যায় পরিবাহীর মধ্য দিয়ে, তাহলে তোমার ম্যাগনেটিক ফিল্ডের মান হবে মিউ 0/4 পাই ইন্টু I বাই আর, বুঝতে পেরেছো? আর একটা কেস আছে, আর একটা কেস আমি বলবো, সেটা হচ্ছে যে পি বিন্দুটা যদি তোমার এই সব জায়গায় হয়, উপরের দিকে হয়, তাহলে কত হবে? হ্যাঁ, সেটা আমরা এখন দেখছি। ওকে, দেখো স্টুডেন্টস, স্পেশাল কেস 3, যদি পি বিন্দুটা তোমার এ বি লেন্থের উপরেও হয়, ধরো এ বি পি বিন্দু যদি এইখানটায় হয়, এইখানটায় হয়, এইখানে যদি পি বিন্দুটা হয়, তাহলে
বি এর মান কত হবে, মানে পুরো লেন্থের উপরে। তাহলে দেখো তোমার এইখানে একটা অ্যাঙ্গেল, তোমার লম্ব টানো, এই যে লম্ব টানলাম, আর এইখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হলো, এটা হচ্ছে তোমার θ1 আর এটা হচ্ছে θ2। তো দেখো θ1, এই যে θ1, তো আমরা যখন এই সূত্রটা ডেরিভেশন করেছি তখন θ1কে তো নিচের দিকেই নেগেটিভ ধরেছিলাম, দিয়ে এই সূত্রটা পেয়েছি। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে না পারলে চিহ্নের ভুল হয়ে যাবে। কিন্তু দেখো θ2টা আমরা এই যে সূত্রটা পেয়েছি, এখানে θ2কে আমরা উপরের দিকে তড়িৎ প্রবাহের দিকে, তড়িৎ প্রবাহ ধরো এইদিকে, তড়িৎ প্রবাহের দিকে ধরে তো এই সূত্রটা পেয়েছি। কিন্তু এখানে দেখো θ2কে আমাকে আসতে হচ্ছে নিচে। তাহলে আমরা যেটা ধরে, যে চিহ্নটা সাইন প্লাস মাইনাস যেটা ধরেছি সেটা ধরতে এই সূত্রটা পেয়েছি, সেখানে θ2টা কিন্তু দেখো উল্টো দিকে ঘুরছে, সেজন্য এখানে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে যেহেতু এটা উল্টো দিকে আছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমাদের বি দাঁড়াবে, বি এর মান দাঁড়াবে μ0/4, অর্থাৎ এখানে দাঁড়াবে θ1 ইকুয়াল টু, θ1 তোমার হয়ে যাবে প্লাস θ1 আর θ2 হয়ে যাবে মাইনাস θ2, μ0/4 পাই ইন্টু I/R ইন্টু সাইন θ1 প্লাস সাইন মাইনাস θ2। বুঝতে পেরেছ? এটা বুঝে নাও, এটা বুঝতে না পারলে কিন্তু ভুল হয়ে যাবে। অতএব বি দাঁড়াবে μ0/4 I/R ইন্টু সাইন θ1 মাইনাস সাইন মাইনাস θ2 মানে মাইনাস সাইন θ2। তাহলে পি বিন্দুটা যদি এই যে এবি মোট লেন্থ, এবি লেন্থের উপরে হয় তাহলে তোমার বি এর মান দাঁড়াবে এটা μ0/4 ইন্টু I/R ইন্টু সাইন θ1 মাইনাস সাইন θ2। বুঝতে পেরেছ? মাইনাস সাইন θ2। আর আরেকটা কেস আছে, যদি if P lies on line of AB, AB লাইনের উপরে থাকে, দেখো AB, P বিন্দু যদি এখানে হয়, এটা P বিন্দু হয়, এখানে P বিন্দু AB এর উপরে বর্ধিত অংশের উপরে, মানে একই রেখায় যদি হয় তাহলে B এর মান কত হবে? এইখানে দেখো হেয়ার তুমি বুঝতে পারছো যে θ1, তোমার θ1 এখানে হয়ে যাবে 90 ডিগ্রি আর θ2 হয়ে যাবে মাইনাস 90 ডিগ্রি, তাই না? দেখো এই বিন্দুটা, P বিন্দুটা যদি এখানে আসে, মানে এই লাইন এখানে যদি P বিন্দু যদি এখানে চলে আসে, তাহলে P বিন্দু যদি এখানে আসলো তখন θ1, আমি এটা আরেকবার একে দেখাচ্ছি ভালো করে, তাহলে বুঝতে পারবে, যে আমার বোঝার চেষ্টা করো। তাহলে P বিন্দুটা এখানে, P বিন্দুটা আছে, ধরো এই যে এটা θ1, P বিন্দু যদি এখানে আসে তাহলে θ2 বেড়ে গেল, θ1টা বেড়ে গেল, এখানে যদি আসে তাহলে θ2 বেড়ে গেল, এখানে আসলে θ2 বেড়ে গেল, তাহলে এইভাবে এখানে যখন এসে গেল তখন 90 ডিগ্রি, তাহলে এই θ1 90 ডিগ্রি হয়ে গেল। সিমিলারলি θ2 এখানেও তোমার হয়ে যাবে মাইনাস 90, একই রকম ভাবে এটা প্লাস 90 হবে, মাইনাস 90 হবে θ2। বুঝতে পেরেছো? ক্রমশ এটা বাড়বে, এটার তুলনায় এটা বেশি, এটার তুলনায় এটা বেশি, এটার তুলনায় এটা বেশি, এটার তুলনায় এটা বেশি, 90 ডিগ্রি হয়ে যাবে। অতএব তোমার বি হবে, বি যদি ই লাইস অন লাইন এবি এদিকে কারেন্ট যাচ্ছে, এবির উপরে যদি পি বিন্দু থাকে তাহলে তোমার বি এর মান দাঁড়াবে, দেখো μ0/4 I/R
সাইন 90 প্লাস সাইন মাইনাস 90, বুঝতে পেরেছ? থিটা 1 প্লাস 90, থিটা 2 মাইনাস 90, তাহলে এটা দাঁড়াচ্ছে মিউ 0 4 পাই আই বাই আর সাইন 90, সাইন 90 মানে 1, সাইন 90 মানে 1 আর মাইনাস সাইন 90, তাহলে এটা 1, সাইন মাইনাস 90 মানে মাইনাস সাইন 90, 1 মাইনাস 1, হ্যাঁ, যেহেতু মাইনাস 90 সমান মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস 1, বুঝেছ? মাইনাস সাইন 90 মানে মাইনাস 1, তাহলে এটা তোমার দাঁড়াচ্ছে মিউ 0 বাই 4 পাই আই বাই আর ইন্টু 1 মাইনাস 1 0, তাহলে দাঁড়াচ্ছে 0, হ্যাঁ 0। তাহলে এবি পরিবাহীর উপরে মানে পরিবাহীর উপরে বর্ধিত কোনো অংশের কোনো বিন্দুতে বা পরিবাহীর একই রেখায়, পরিবাহীর উপরে তো হবেই না, পরিবাহী শেষ হয়ে গেলেও এর যে দৈর্ঘ্য বরাবর উপরে বা নিচে যে কোনো বিন্দুতে তোমার ম্যাগনেটিক ফিল্ড 0 হবে। পরিবাহীর উপরেও 0 হবে, পরিবাহীর উপরে বা নিচে ওই রেখা বরাবর যে কোনো বিন্দুতে, হ্যাঁ দৈর্ঘ্য বরাবর যে কোনো বিন্দুতে তোমার ম্যাগনেটিক ফিল্ডের মান হবে 0, বুঝতে পেরেছ? দেখো স্টুডেন্টস, আমরা এবার দেখবো গাউসিয়ান সিস্টেমে সমীকরণগুলো কেমন দেখাবে। হ্যাঁ, তোমরা আগে বুঝিয়েছি, আগে লেসনে তোমরা দেখেছো যে গাউসিয়ান সিস্টেমে বা সিজিএস বা গাউসিয়ান সিস্টেমে লেখার জন্য তোমাকে রিপ্লেস করতে হবে, হ্যাঁ বি কে রিপ্লেস করো এইচ দিয়ে, হ্যাঁ তাই না, আর আই কে, ক্যাপিটাল আই কে রিপ্লেস করো স্মল আই দিয়ে, আর মিউ 0 বাই 4 পাই ইকুয়াল টু লিখো 1, তাই না, অর্থাৎ মিউ 0 ইকুয়াল টু 4 পাই রিপ্লেস করো। তাহলে এখানে দেখো ফর লং স্ট্রেট কন্ডাক্টর তোমার এই কেসটা বি বিন্দুতে তোমার আমরা পেয়েছি মিউ 0 4 পাই আই বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, তাহলে মিউ 0 4 পাই বি এর জায়গায় তখন এইচ বসাও, তোমার এখানে কিন্তু এই বি এর জায়গায় এইচ বসে যাবে, না এইচ হবে মিউ 0 বাই 4 পাই জায়গায় 1 বসলো 1 ইন্টু আই বাই আর, আর আই এর জায়গায় ক্যাপিটাল বসবে না, এখানে স্মল বসবে, হ্যাঁ দেখো এটা ভুল করো না, আই হবে স্মল আই বাই আর ইন্টু যা আছে তোমার সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, এটা গেল। সেকেন্ড কেসটা কি আছে, ফর ইনফাইনাইটলি লং কন্ডাক্টর, অসীম ঋজু পরিবাহীর জন্য, হ্যাঁ কি হবে তোমার, তাহলে বি এর জায়গায় এইচ বসিয়ে দাও, মিউ 0 বাই 4 পাই 2 আই বাই আর ছিল, মনে করে দেখো 2 আই বাই আর, তাহলে 2 আই বাই আর বসে গেল, আরও যেটা ছিল না। আর ফর সেমি ইনফাইনাইটলি লং, অর্ধ ইনফাইনাইট, তাহলে কি হবে অর্ধ অসীমের জন্য কি হবে দেখো, এইচ বসে গেল বি এর জায়গায়, মিউ 0 বাই 4 পাই আই বাই আর ছিল, আই বাই আর ছিল, তাহলে 1 মিউ 0 4 পাই 1, তাহলে এখানে হচ্ছে আই বাই আর, বুঝলে? আরো সহজ সিম্পল ইকুয়েশন এসে গেল সিজিএস সিস্টেমে বা গাউসিয়ান সিস্টেমে, দেখতে পাচ্ছ? তাহলে এগুলো হচ্ছে সিজিএস সিস্টেমে বিভিন্ন পজিশনে টি এর বিভিন্ন পজিশনে চৌম্বক ক্ষেত্র বা ইন্টেন্সিটির মান, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ওকে। তাহলে এবার আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো কতগুলো নিউমেরিক্যালস, এই যে সমীকরণগুলো শেখানো হলো, এর সঙ্গে সঙ্গে নিউমেরিক্যালসগুলো না শিখলে ঠিক সম্পূর্ণ আয়ত্ত আনতে পারবে না। তো সার্কুলার পরিবাহী, বৃত্তাকার পরিবাহীর জন্য যে চৌম্বক ক্ষেত্র আমরা পরের লেসনে করতে পারি, আজকে কিছু ধরনের অঙ্ক দেখা যাবে, যেগুলো এতক্ষণ শেখানো হলো সেই সূত্রগুলোর উপরে আমরা কয়েকটা অঙ্ক দেখে নিই, এটা তোমাদের খুব ভালো হবে।
সার্কুলার পরিবাহীর জন্য, বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের বের করা যেটা বায়ু সাবাস পদ্ধতি, সেটা আমরা পরের লেসনে করবো। ওকে, দেখো 1 নম্বর অঙ্ক যেটা রয়েছে, একটি দীর্ঘ ঋজু পরিবাহী তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে তারটি থেকে 10 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। দেখো আমি একটা তার আঁকলাম, 10 সেন্টিমিটার দূরে একটা বিন্দু পি নিলাম। হ্যাঁ, দীর্ঘ ঋজু পরিবাহী, তাহলে এর সূত্র আমরা অলরেডি করেছি, ডেরাইভ করেছি, সেই সূত্রটা মনে রাখতে হবে। ঋজু মানে সোজা, দীর্ঘ, পরিবাহী। তো এর জন্য চৌম্বক ক্ষেত্রের মান বি ইকুয়াল টু হয়, দেখো μ0/4 পাই ইন্টু 2I/r। হ্যাঁ, সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। তো কীভাবে ভ্যালুগুলো বসিয়ে মানটা পাওয়া যায় একবার দেখে নাও। হ্যাঁ, μ0 ভ্যালু জানতে হবে। μ0 ভ্যালুটা মনে রাখারই চেষ্টা করবে, যদিও দেওয়া থাকতে পারে কোশ্চেনে। আর এখানে দেখো এসআই বা সিজিএস কোন সিস্টেমে করবে তার উপর কিন্তু মানগুলো বসবে। তো এসআই বেশিরভাগ আমরা করব। তো এসআই দেখো আর দেওয়া আছে 10 সেন্টিমিটার, অর্থাৎ উপরে বাই তার থেকে পি দূরত্ব হচ্ছে 10, তাহলে 10/100 মিটারে কনভার্ট করতে হবে, কারণ এসআই সিস্টেমে তোমাকে মিটারে বসাতে হবে, মানে 0.1, তাহলে 0.1 মিটার আর এর মান। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে সবসময়, এসআই বসাচ্ছ না সিজিএসে বসাচ্ছ। আর μ0 মানটা মনে রাখার চেষ্টা করবে, μ0 4 পাই ইন্টু 10⁻⁷ হেনরি পার মিটার। এটাও যদিও দেওয়া থাকতে পারে, তবু মনে রাখা উচিত, মনে রাখা দরকার। হ্যাঁ, μ0 সমান 4 পাই ইন্টু 10⁻⁷ হেনরি পার মিটার, অথবা μ0/4 পাই ইকুয়াল টু হবে তোমার 10⁻⁷ হেনরি পার মিটার। এটা মনে রাখলেই ভালো, বিভিন্ন সময় দরকার পড়ে, অঙ্কতে সবসময় ব্যবহার হয় এটা। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিজমের অঙ্কে সবসময় লাগবে। ঠিক আছে, তাহলে কত দাঁড়াবে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মানটা আমরা বার করি। দেখো এখানে μ0/4 পাই সমান 10⁻⁷ বসাতে হবে। দেখা যাক কত আসে। তাহলে এখানে বসাও 10⁻⁷ ইন্টু 2 আই হচ্ছে তোমার 5 অ্যাম্পিয়ার, আর নিচে আর হচ্ছে 0.1। হ্যাঁ, 0.1 মিটার, মানে 10 সেন্টিমিটার বসালে কিন্তু হবে না, 0.1 বসাতে হবে। হ্যাঁ, এসআই সিস্টেম বসাতে হবে। 10⁻⁷ ইন্টু উপরে 10 ইন্টু 0.1 মানে 1 10, তাহলে উপরে 10 চলে গেল, তাহলে 10⁻⁷ আর 10⁻², তাহলে -7 + 2 10⁻⁵, উপরে থাকছে 10⁻⁵। এবার একক কী হবে এসআই সিস্টেমে, এককটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এককটা হবে তোমার ওয়েবার পার মিটার স্কোয়ার। মনে রাখতে হবে চৌম্বক ক্ষেত্রের ম্যাগনেটিক ফিল্ডের একক এসআই সিস্টেম করছে ওয়েবার পার মিটার স্কোয়ার, এটার আরেকটা নাম আছে টেসলা। এবার আমরা 2 নম্বরকে চলে আসি। দেখো এটা সিবিএসইতে এসেছিল, দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল তারের মধ্যে দূরত্ব হচ্ছে 5 মিটার, এদের মধ্য দিয়ে যদি একই দিকে কারেন্ট যায় 5 অ্যাম্পিয়ার এবং 2.5 অ্যাম্পিয়ার, তাহলে এদের ঠিক মাঝখানে মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, তার দুটির মাঝখানে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। ওকে, তো আমি এঁকে দেখাচ্ছি। দেখো দুটো পরিবাহী রয়েছে, দেখো একই দিকে কারেন্ট যাচ্ছে, যেন তীর চিহ্নটা একই দিকে দিলাম, I1 আর I2 কারেন্ট যাচ্ছে। I1 2.5 অ্যাম্পিয়ার আর I2 হচ্ছে 5 অ্যাম্পিয়ার, একই দিকে যাচ্ছে কারেন্ট, এই জন্য তীর চিহ্নগুলো দুটো একই দিকে দেওয়া হয়েছে। দেখো এবার এর মাঝখানে একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ঠিক মাঝখানে, অর্থাৎ একদম মাঝামাঝি, সমান সমান দূরত্বে মাঝামাঝি, তো টোটাল যদি এরা দূরত্ব 5 সেন্টিমিটার, তাহলে মাঝের বিন্দুটা 2.5 সেন্টিমিটার, 2.5 হবে। টোটাল যদি আর হয় ডিস্টেন্স, তাহলে r/2 হবে মধ্যবিন্দুটা। তো ধরলাম পি বিন্দু, মাঝখানে একটা বিন্দু ধরলাম পি, তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা বার করতে হবে। এখানে যখন একটা তার নয়, এখানে দুটো তারের কথা বলা হচ্ছে, দুটো তারের জন্যই ওদের মাঝখানে পি বিন্দুতে বা ঠিক মাঝামাঝি মাঝখানটায় পি বিন্দুতে কত হবে চৌম্বক ক্ষেত্রের মান। তো অসীম দৈর্ঘ্যের তারের জন্য বা পরিবাহীর জন্য আমরা অলরেডি ডেরিভেশন করে দেখিয়েছি,
চুম্বক ক্ষেত্রের বা বি এর যে সূত্র, হ্যাঁ দেখো অসীম দৈর্ঘ্যের পরিবাহীর জন্য বি সমান কত হয়, μ0/4π ইন্টু 2I/r। এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট সূত্র। এখানে অভিমুখটা দেখতে হবে যে পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে অভিমুখটা একই দিকে হবে দুটো তারের জন্য না বিপরীত দিকে হবে, বুঝতে পারছো? এটা কিন্তু ওই নিয়ম যেটা আছে ম্যাক্সওয়েলসের নিয়ম, কর্কস্ক্রু রুল, সেই নিয়ম ব্যবহার করে তুমি দেখো যে আয়নের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার জন্য যে চৌম্বক ক্ষেত্র মান হবে, হ্যাঁ সেইটা ইনওয়ার্ড হচ্ছে। দেখো এই বুড়ো আঙুলটা কোন দিকে ঘুরছে দেখো, তারের মধ্যে মানে ইনওয়ার্ড, ভিতরে ঢুকছে, অভিমুখটা ভিতরে ঢুকছে, বুড়ো আঙুলটা বাঁ দিক থেকে ডান দিকে টার্ন নিচ্ছে, তাহলে এটা ভিতরে ঢুকছে, চৌম্বক ক্ষেত্র অভিমুখটা এখানে ইনওয়ার্ড হবে। হ্যাঁ, তাহলে এবার ডান দিকে তারের জন্য তুমি যদি দেখো তাহলে দেখো ওটা কিন্তু ডান দিক দিয়ে ঢুকে পি বিন্দুর মধ্যে বেরিয়ে আসছে আউটওয়ার্ড। হ্যাঁ, I2 তারের মধ্য দিয়ে যখন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ তুমি ঢুকবে সেটা ডান দিক দিয়ে ঢুকছে I2 তারের, কিন্তু পি বিন্দু দিয়ে বেরিয়ে আসছে আউটওয়ার্ড। তাহলে পি বিন্দুতে আয়নের জন্য অভিমুখটা হবে ইনওয়ার্ড, আর I2-র জন্য পি বিন্দুতেও চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা হবে আউটওয়ার্ড। সেজন্য দেখো একটা সার্কেলের মধ্যে আমি একটা টিপ দিলাম আর ওইদিকে দেখলাম ক্রস, যেমন তীরের যেমন পেছনটা দেখা যায় ক্রস দিয়ে বোঝানো হয়, আর একটা বিন্দু দিয়ে, হ্যাঁ একটা ডট দিয়ে যেমন সামনে মানে ঢুকছে সেটা বোঝানো হয়, এটা বেরিয়ে আসছে সেটা বোঝানো হয়, সরি এটা বেরিয়ে আসছে সেটা বোঝানো হয়। তাহলে সার্কেল দুটো দেখো আর একবার। আমরা এখানে দেখাচ্ছি চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কি হবে। প্রথমে আয়নের জন্য দেখো কারেন্টটা যেরকম তাতে আয়নের ডান দিক দিয়ে ভিতরে ঢুকছে এবং বাঁ দিক দিয়ে বেরিয়ে আসছে ওই চৌম্বক ক্ষেত্রটা। একটা তীর যেমন ঢুকলো, হ্যাঁ আবার I2-র জন্য তীরটা ডান দিক দিয়ে ঢুকলো আবার পি এর দিক দিয়ে বেরিয়ে এলো। হ্যাঁ, তাহলে এটা আউটওয়ার্ড হচ্ছে পি বিন্দু দিয়ে I2 তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র, আর আয়ন তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র সেটা ইনওয়ার্ড হচ্ছে পি বিন্দু দিয়ে। তাহলে পি বিন্দু দিয়ে বিপরীতমুখী চৌম্বক ক্ষেত্র পাচ্ছি। আয়নের জন্য হচ্ছে কি ইনওয়ার্ড পি বিন্দুতে, আর I2-র জন্য পি বিন্দুতে হচ্ছে আউটওয়ার্ড, অর্থাৎ আয়ন দিয়ে ভিতরে ঢুকছে, মানে পি বিন্দু দিয়ে আয়নের জন্য চৌম্বক ক্ষেত্র ভিতরে ঢুকছে, সেই জন্য ক্রস করে এঁকেছি দেখো, ক্রস মানে তীরের পেছনটা দেখা যাচ্ছে, তীর একটা ভিতরে ঢুকছে, আর পি বিন্দুতে I2-র জন্য যে চৌম্বক ক্ষেত্র সেটা বেরিয়ে আসছে, যেন তীরের টিপটা দেখতে পাচ্ছি, ওই জন্য একটা বিন্দু দিয়েছি, যেন তীরটা বেরিয়ে আসলে আমরা একটা বিন্দু দিয়ে বোঝাই যেন বেরিয়ে আসছে। হ্যাঁ, সেই জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা বিপরীতমুখী হলো। হ্যাঁ, এটা শিখে রাখবে, ওই যে সার্কেলের উপর ক্রস আর টিপ দেওয়ার মানে কি। হ্যাঁ, ক্রস দেওয়ার মানে হচ্ছে যে ইনওয়ার্ড, ভিতরে তীর ঢুকছে অর্থাৎ চৌম্বক ক্ষেত্র ঢুকছে, আর সার্কেলের মধ্যে একটা টিপ বিন্দু মানে আউটওয়ার্ড, মানে তীরটা যেন বেরিয়ে আসছে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথম পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র B1 হবে μ0/4π ইন্টু 2I/r। আর এখানে দেখো টোটাল আর ধরেছি, তাহলে R/2, টোটাল ডিস্টেন্স যদি আর হয় আয়ন এবং I2 তারের মধ্যবর্তী, তাহলে হাফ হবে R/2। তাহলে এটা μ0/4π ইন্টু 2I/, আচ্ছা আরটা R/2, 2টা উপরে চলে গেল, তাহলে 4I/r হচ্ছে এখানে। হ্যাঁ 4I, এটা কোয়েশ্চেন নাম্বার 1 নাম দিয়ে দাও। সিমিলারলি দ্বিতীয় পরিবাহীর জন্য B2, I2 যার মধ্যে দিয়ে যাচ্ছে, μ0/4π ইন্টু 2I/r/2। এখানেও ওই ডিস্টেন্স R/2, টোটাল ডিস্টেন্স আর আছে, তাহলে R/2। আচ্ছা এটা হচ্ছে μ0/4π ইন্টু, এখানে দেখো কারেন্টের ভাগ আলাদা, মান আলাদা, আয়ন তাহলে I2 দুটো আলাদা নাম করে দিলাম। হ্যাঁ, প্রথম তার আয়ন আর দ্বিতীয় তারে I2, তাহলে μ0/4π 2I2/r/2, R/2, 2টা উপরে চলে গেলে 4 হয়ে যাচ্ছে, 4/r। এটাকে ইকুয়েশন নাম্বার 2 নাম দিয়ে দাও। ইকুয়েশন নাম্বার 2। অতএব আমরা পাচ্ছি, দেখো
যেহেতু কারেন্ট I2 গ্রেটার দ্যান কারেন্ট I1, হ্যাঁ, একটা 5 অ্যাম্পিয়ার একটা 2.5 অ্যাম্পিয়ার, তো যার মধ্যে থেকে কারেন্ট বেশি তার বি এর মান বেশি হবে ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, তাহলে I2 গ্রেটার দ্যান I1 হলে B2 গ্রেটার দ্যান B1 হবে, এটা বোঝাই যাচ্ছে, তাই না? তাহলে দুটো সমান হচ্ছে না, B2 গ্রেটার দ্যান B1, তাহলে নেট বি এর মান ম্যাগনেটিক ফিল্ডের মান আমরা পাবো, ডিফারেন্স নিতে হবে, B2 মাইনাস B1 করতে হবে। তাহলে পি বিন্দুতে যেহেতু চৌম্বকক্ষেত্র বিপরীতমুখী, তাহলে নেট চৌম্বকক্ষেত্র পি বিন্দুতে হবে B2 মাইনাস B1, তাই না? তাহলে মাঝের বিন্দু অর্থাৎ পিতে চৌম্বকক্ষেত্র বি এর মান হবে B2 মাইনাস B1। এটা কত দাঁড়াচ্ছে দেখা যাক, ক্যালকুলেশন করে নাও, মানটা বসিয়ে দাও ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 থেকে B1 আর B2 এর মানটা বসিয়ে দাও। B2 হচ্ছে μ0/4π ইন্টু 4I2/R মাইনাস μ0/4π, B1 এর মানটা বসাও 4I1/R। এখানে দেখো কমন জিনিস কী কী আছে, μ0/4π ইন্টু 4/R, এই পর্যন্ত কমন আছে, 4/R, ব্র্যাকেটে থাকছে I2 মাইনাস I1 ইকুয়াল টু μ0/4π ইন্টু 4/R, আর হচ্ছে 5, দুটো তার মধ্যে ডিস্টেন্স 5 মিটার, ইন্টু I2 হচ্ছে 5 আর I1 হচ্ছে 2.5। তাহলে এবার আমরা ক্যালকুলেশনটা করে দিই কত আসছে, কাটাকুটিটা করে নাও। μ0/4π থাকছে, এর মানটা বসানোর দরকার নেই, 4/5 ইন্টু 2.5, তাই না, ইন্টু 2.5 মানে 25-এর 10, 25-এর 10, তাহলে কাটাকুটি করো, 5 5-এ 25, উপরে 20 নিচে 10, উপরে 20 নিচে 10 মানে 2 হচ্ছে উপরে, μ0/4π ইন্টু 2 মানে μ0/2π, তাই না, μ0/2π হচ্ছে, এটা হবে আমাদের অ্যান্সার। এককটা কী হবে, ইউনিট, ইউনিটটা কিন্তু খুবই ভাইটাল, এসআই এককে চৌম্বকক্ষেত্রের ইউনিট, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট, এটা ইউনিট হচ্ছে ওয়েবার। এখানে একটা জিনিসটা দেখো, আউটওয়ার্ড, টোটাল নেট ম্যাগনেটিক ফিল্ড কী হবে, আউটওয়ার্ড, কারণ I2 মান বেশি বলে B2 মান বেশি, এবং B2টা হচ্ছে আউটওয়ার্ড আর B1টা ইনওয়ার্ড, তাহলে আউটওয়ার্ডটা বেশি ইনওয়ার্ডটা কম, তাহলে ফাইনালি যেটা নেট রেজাল্ট সেটা আউটওয়ার্ড। এটা একক হবে ওয়েবার পার মিটার স্কোয়ার। এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে বিজ্ঞানী টেসলার নামে, টেসলা, হ্যাঁ, অর্থাৎ ওয়েবার পার মিটার স্কোয়ার। এর আর একটা একক নাম হচ্ছে, এককটা একটা নাম হচ্ছে টেসলা, একই কথা, টেসলা যা ওয়েবার পার মিটার স্কোয়ারেরও তাই, বিজ্ঞানী টেসলার নামে এটাকে টেসলা বলা হয়। তাহলে এসআই এককে চৌম্বকক্ষেত্রের মান হবে টেসলা, এখানে না হলো μ0/2π টেসলা। বুঝতে পেরেছ, এইভাবে অঙ্ক করতে হবে। μ0 খুব সোজা, সূত্রটা মনে রাখবে, μ0/4π মানটা মনে রাখবে। তাহলে মাই স্টুডেন্টস, কেমন লাগলো আজকের ক্লাসটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, থামস আপ ক্লিক করে দাও, আর চ্যানেলটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট লিখো তোমাদের কেমন লাগলো, এবং সর্বোপরি যারা নতুন এসেছো তাদের জন্য বলি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এটা কমপ্লিটলি ফ্রি। সাবস্ক্রাইব করলে এবং বেল আইকনটা টিপে দিলে তুমি এর পরবর্তী যে ভিডিও লেসন আসবে সেটা সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে, এবং সকলের আগে দেখে ফেলতে পারবে এবং সকলের আগে শিখে নিতে পারবে। এছাড়া আর একটা কথা, যারা নতুন এসেছো তাদের জন্য বলি, প্রত্যেকটা লেসনের নিচে ডেসক্রিপশানে কিন্তু আমার পুরনো লেসনগুলোর লিঙ্ক দেওয়া আছে, যাদের যাদের দরকার মনে করবে তারা সেই লিঙ্কগুলো ক্লিক করে সেই লেসনগুলো ওয়াচ করে নিও এবং শিখে নিও। খুব সুন্দর সুন্দর লেসন আগে দেওয়া হয়েছে, সেগুলোর সমস্ত লিঙ্ক আছে, তোমরা ক্লিক করে দেখে নিও। ওকে, তাহলে আজকে আমাদের আসছি, বাই।